আসসালামু আলাইকুম হুজুর। লাইভটা কি ফেসবুক পেজে করেছেন? হ্যাঁ, ফেসবুক পেজে তো করা হয়েছে মনে হচ্ছে। কেন হয়নি? ফেসবুক পেজে তো করা হয়েছে, আমার এখানে তো শো করছে। কোনো সমস্যা হচ্ছে? আবার একটু চেক করছি। জি, হয়েছে হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়েছেন, যুক্ত হয়েছেন আমাদের জুম অ্যাপস ও ফেসবুক লাইভের মাধ্যমে, সে সকল শিক্ষার্থী ফেসবুক এবং জুম অ্যাপস এর মাধ্যমে আপনারা আমাকে জানিয়ে দিবেন যে আপনারা সকলেই সুস্পষ্টভাবে আমার কথা শুনতে এবং বুঝতে পারছেন কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, কোনো ধরনের কোনো ত্রুটি আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আর দেরি না করে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তার পূর্বে আমি আপনাদের কাছ থেকে আরো একবার একটু জেনে নেই যে আপনাদেরকে সর্বশেষ কোন পর্যন্ত পড়িয়ে দেওয়া হয়েছিল, কোন অক্ষরটি পর্যন্ত
সা অক্ষরের উচ্চারণ যেহেতু তুলনামূলকভাবে একটু কঠিন বা একটু কষ্ট হয়, সেহেতু আমরা সা অক্ষরের উচ্চারণ একটু রিভাইজ দিয়ে একটু প্র্যাকটিস করে একটু অনুশীলন করে তারপরে আমরা জিম এবং পর্যায়ক্রমে জিম অক্ষরটাও প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এবং এর পরবর্তীতে আমরা হা অক্ষরটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. তাহলে আমরা সা অক্ষরের শেষের দিক থেকে একটু প্র্যাকটিস করি। 25 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। হামজা জির ই, ই যুক্ত হবে সায়ের সাথে ইস। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায় আলিফকে, তখন হামজা বলা হয়। 26 নম্বর ঘর। সা জবর সা, সা যুক্ত হবে সায়ের সাথে সাস। সা অক্ষরের উচ্চারণ হবে খুব নরম করে, নরম ভাবে। সা অক্ষর উচ্চারণ করার জন্য আমাদেরকে জিহ্বা বাহিরে বের করতে হবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত করে ভিতর দিক থেকে বাহিরের দিকে ধীরে ধীরে আস্তে আস্তে বাতাস বের করে সুন্দর করে সা অক্ষরটির উচ্চারণ আমাদেরকে করতে হবে। 26 নম্বর ঘর। সা জবর সা, সা যুক্ত হবে সায়ের সাথে সাস। 27 বা পেশ বু, হামজা জির ই, ই যুক্ত হবে সায়ের সাথে ইস, বু ইস। 28 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। তাজির তি, তি যুক্ত হবে সায়ের সাথে তিস। তাজির তি, তি যুক্ত হবে সায়ের সাথে তিস। 29 তা পেশ তু, তু যুক্ত হবে সায়ের সাথে তুস। 30 হামজা জবর আ, বা জির বি, আবি, বি যুক্ত হবে সায়ের সাথে বিস, আবিস। 31 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করেন। হামজা জবর আ, আ যুক্ত হবে সায়ের সাথে আস। বা জবর বা, বা যুক্ত হবে তায়ের সাথে বাত, আসবাত। 32 হামজা জির ই, বা জির বি, ইবি, সা জির সি, ইবিসি। 33 হামজা জবর আ, তা জবর তা, আতা, তা যুক্ত হবে সায়ের সাথে তাস, আতাস। 34 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। বাজির বি, হামজা জবর আ, বি আ, তাজির তি, তি যুক্ত হবে সায়ের সাথে তিস, বি আতিস। 35 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন।
সা জবর সা, তা জবর তা, সাতা। তা যুক্ত হবে সা এর সাথে, তাস, সাতাস, সাতাস, সাতাস। শেষের দিকে কিছু শব্দ রাখা হয়েছে, এই শব্দগুলো তুলনামূলকভাবে একটু বড় এবং উচ্চারণ করার সময় আমাদেরকে একটু সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে। এই শব্দগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি। সেক্ষেত্রে 31 নম্বর ঘর থেকে 36 নম্বর ঘর পর্যন্ত আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে উচ্চারণ করতে হবে, এবং এই শব্দগুলো কঠিন বা একটু তুলনামূলকভাবে বড় করা হয়েছে বা বড় রাখা হয়েছে এই জন্য, যাতে করে এখন থেকে আপনাদের এই অভ্যাসটা গড়ে ওঠে। আমি এর পূর্বেও আপনাদেরকে এই বিষয়টা হয়তো আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে আমরা যে শব্দগুলো জানছি বা শিখছি বা পড়ছি, এই শব্দগুলোর কিন্তু আসলে মূলত তেমন কোনো ভিত্তি নেই। এই শব্দগুলো আমরা পড়ছি এই কারণে যে এখান থেকে আমরা অক্ষরের উচ্চারণগুলো ঠিক করব। সাধারণভাবে এই শব্দগুলো আমার মনে হয় যে এখানে অধিকাংশ যে সকল শিক্ষার্থী উপস্থিত রয়েছেন মোটামুটি সবাই হয়তো বা পড়তে পারবে। অক্ষর চেনে না বা জানে না, এই সাধারণ শব্দগুলো উচ্চারণ করতে পারে না, এমন শিক্ষার্থীদের সংখ্যা হয়তোবা খুবই কম। কিন্তু সঠিক এবং শুদ্ধভাবে অক্ষরের উচ্চারণ, সঠিক এবং শুদ্ধভাবে হরকতের উচ্চারণে টান না দিয়ে মানে পড়তে পারেন না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সামনের দিকে হয়তোবা আরো কিছু অক্ষর আসবে, যে সকল অক্ষরের মাখরাজ গুলো তুলনামূলকভাবে অটোমেটিক্যালি আদায় হয়ে যায় না, যে সকল অক্ষরের উচ্চারণ আমাদেরকে খেয়াল রেখে, খেয়াল করে, সতর্কতার সাথে উচ্চারণ করতে হয়, সেই সকল অক্ষরগুলো সেই সকল অক্ষরগুলোর সাথে যখন হরকত বা হারকাত যুক্ত হবে তখন হরকতের উচ্চারণে যাতে টান না পড়ে যায়, আবার অক্ষরের উচ্চারণ যাতে অশুদ্ধ না হয়ে যায়, এই দুইটা বিষয়কে লক্ষ্য রেখে, খেয়াল করে, সতর্কতা অবলম্বন করে আমাদেরকে এখানে শব্দগুলো গঠন করতে হবে, উচ্চারণ করতে হবে। এখানে কিন্তু শব্দগুলো কিন্তু মূল বা মুখ্য উদ্দেশ্য নয়। এখানে এই শব্দগুলো আমরা পড়ছি, এইখান থেকে আমাদের দুইটা জিনিস ঠিক করতে হবে, যে দুইটা জিনিসে সাধারণ শিক্ষার্থীদের সব থেকে বেশি পরিমাণে ভুল হয়ে থাকে। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে অক্ষরের উচ্চারণে ভুল করা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে হরকত বা হারকাতের উচ্চারণে টান দিয়ে ফেলা। তো এই দুইটা ভুল আপনারা এই জায়গা থেকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। পর্যায়ক্রমে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত এইটা এইভাবে প্র্যাকটিস করব। অক্ষরের গঠন প্রকৃতি, অক্ষরের প্যাটার্ন, একটা অক্ষর শব্দের প্রথমে থাকলে দেখতে কেমন হবে, মধ্যখানে বা মাঝখানে থাকলে সেই অক্ষরটি দেখতে কেমন হবে, এবং শব্দের শেষে থাকলে সেটা দেখতে কেমন হবে, এবং অক্ষরের উচ্চারণ কিভাবে করতে হবে, সেই অক্ষর দিয়ে শব্দ গঠন হবে, সেই অক্ষরের সাথে হরকত যুক্ত হয়ে, এগুলো আমরা একবারেই শেষ করে দিব। অক্ষরের শব্দ গঠন, অক্ষরের উচ্চারণ, হ্যাঁ, তারপরে অক্ষরের গঠন প্রকৃতি, এগুলো সব একবারেই শেষ হয়ে যাবে। এবং এভাবে 29 বা 30টি অক্ষর শেষ হওয়ার পরে আমরা তাজউইদে শুরু করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখান থেকে আপনারা সকলে লক্ষ্য রাখবেন যে হরকতের উচ্চারণে যাতে টান না চলে আসে এবং অক্ষরের উচ্চারণ যাতে অশুদ্ধ না হয়, এই দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে। আচ্ছা, কত নম্বর ঘরে যেন ছিলাম? 35 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করেন। সা জবরন সা, তা জবরন তা, সাতা। তা যুক্ত হবে সাই সাথে, তাস, সাতাস। 36। ব্যাজের বিতা, পেশ তু, বিতু, তো যুক্ত হবে সাই সাথে তুস, বিতুস। তা জবরন তা, বিতুস, তা, বিতুস, তা, বিতুস, তা, বিতুস, তা, বিতুস, তা, বিতুস, তা। সা অক্ষরের উচ্চারণ আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে অনুশীলন করবেন। সা অক্ষরের সাথে হরকত বা হারকাত যুক্ত করে বেশি বেশি করে পড়তে হবে। হরকত বা হারকাতের উচ্চারণে যাতে টান না পড়ে যায়, আবার অক্ষরের উচ্চারণে যাতে অশুদ্ধ না হয়ে যায়, ঠিক আছে, এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।
ও, আজকে আপনাদের সূরা নাস পড়ানোর কথা ছিল, তাই না? আচ্ছা, আমি একদমই ভুলে গিয়েছি। আমি পরবর্তী ক্লাসে সূরা নাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যেহেতু বাদ স্কিপ হয়ে গিয়েছে, সেহেতু আমরা পরবর্তী ক্লাসে, আমার একদমই স্মরণ ছিল না, পরবর্তী ক্লাসে আমরা সূরাতুন নাসটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু স্কিপ হয়েছে, আজকে বাদ থাকুক, হ্যাঁ। আচ্ছা, স্ক্রিনে সকলেই খেয়াল করেন। স্ক্রিনে এখন এই মুহূর্তে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে জিম। এবং পূর্বের ক্লাসে আমরা জিম অক্ষরটি নিয়ে আলোচনা করেছিলাম। জিম অক্ষরটির গঠন প্রকৃতি এবং জিম অক্ষরের উচ্চারণ কিভাবে করতে হবে, হ্যাঁ আমি পড়িয়েছিলাম, আমি জানি। সবকিছুই মোটামুটি পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো আজকে জিম অক্ষরের গঠন প্রকৃতি, জিম অক্ষর দেখতে কেমন, শব্দের প্রথমে, মধ্যখানে, মাঝখানে, শেষে, এগুলো নিয়ে আলোচনা করা হবে না। জিম অক্ষর কিভাবে উচ্চারণ করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করা হবে না। যে সকল শিক্ষার্থী জিম অক্ষরে ক্লাসটি করতে পারেননি, তারা অবশ্যই অবশ্যই পূর্বের ক্লাসের রেকর্ডটি আমাদের বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে, একটা ক্লাস রেকর্ডেড ক্লাস আছে সংরক্ষিত, সেখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। এবং সেখান থেকে, শোনা যাচ্ছে না কথা? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? সেখান থেকে দেখে নিবেন ইনশাআল্লাহ। এবং যে সকল শিক্ষার্থীর ফেসবুক পেজ থেকে দেখে নিতে সমস্যা হবে বা খুঁজে পাবেন না, তারা অবশ্যই অবশ্যই আমাদের বা আপনাদের যে অ্যাডমিন রয়েছে, যাদের মাধ্যমে বা যাদের সন্ধানে আপনারা ক্লাস করতে পারছেন, তো আপনাদের প্রতিনিধি বা আপনাদের অ্যাডমিন যারা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করলেও আমি আশা করি তারা খুব সহজে আপনার ক্লাস রেকর্ডটি খুঁজে দিবে, বা আপনার যে কোনো সমস্যা থাকলে তাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ তারা সমাধান করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা জিম অক্ষর নিয়ে আর খুব বেশি কথা বলবো না, আমরা একবার একটু রিভাইজ দিয়ে সামনের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার ঘরের শুরু থেকে সকলেই খেয়াল করেন, তারপরেও সংক্ষিপ্ত আকারে একটু জানিয়ে দেই। জিম অক্ষরটি যদি শব্দের প্রথমে বা শুরুতে বা মধ্যখানে বা মাঝখানে থাকে, তাহলে সেক্ষেত্রে জিম অক্ষরটির, আচ্ছা এখানে আমরা অপ্রয়োজনীয় কথা না বলি, সালাম দেওয়া থেকে বিরত থাকি, সালামের উত্তর দেওয়া থেকে বিরত থাকি। আপনারা শুধুমাত্র আমি যখন জিজ্ঞাসা করব কোনো প্রশ্ন, তখন একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সবসময় যদি আপনারা কথা বলতে থাকেন, তাহলে তো ক্লাসে আসলে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমারও মনোযোগ বিচ্ছিন্ন হবে, শিক্ষার্থীদেরও মনোযোগ বিচ্ছিন্ন হবে। আপনার এসএমএস এর কারণে কোরআন শিক্ষার ক্লাসে যদি বিঘ্ন ঘটে, তাহলে এটা তো আসলে ভালো কথা না। এটার জন্য আপনার দেখা যাচ্ছে কি যে আপনার একার জন্য, আপনার টেক্সটের জন্য, আপনার এসএমএস এর জন্য ক্লাসে যদি এরকম সমস্যা হয়, আমি এটা খোলা রাখি এই কারণে যে আমার আসলে মাঝে মাঝে প্রশ্ন করতে হয়, সেজন্য। ঠিক আছে, আমি অফ করে দিলাম। তো যাই হোক, তারপরে সংক্ষিপ্ত আকারে একটু জানিয়ে দিই। জিম অক্ষরটি যদি শব্দের প্রথমে বা শুরুতে বা মধ্যখানে বা মাঝখানে থাকে, তাহলে সেক্ষেত্রে তখন জিম অক্ষরটির শুধুমাত্র মাথাটুকু দেখা যায়, বাকি অংশটুকু দেখা যায় না। এবং এটার বিস্তারিত আলোচনা আছে পূর্বের ক্লাসে, যারা দেখেননি ক্লাসের রেকর্ডটা দেখে নেবেন ইনশাআল্লাহ। এবং জিম অক্ষরটি উচ্চারণ করতে হয় শক্তভাবে, জিহ্বার বরাবর মধ্যখান। আবারও বলছি, জিম অক্ষরটি উচ্চারণ করতে হয় শক্তভাবে, জিহ্বার বরাবর মধ্যখান, তার উপরে তালুর সঙ্গে লাগিয়ে খুব শক্তভাবে জি, জি, জি অক্ষরটি উচ্চারণ করতে হবে। ঠিক আছে। এবং এই অক্ষরের মাখরাজ নিয়েও পূর্বের ক্লাস আলোচনা করা হয়েছিল, আলহামদুলিল্লাহ। যারা পূর্বের ক্লাসটি দেখেননি, তারা অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ। আবারও জানিয়ে দেই, জিম অক্ষরটি যদি আমরা বাংলার মতো করে খুব সাধারণ ভাবে বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু জিহ্বার মধ্যখান থেকে আরেকটু সামনের দিকে আগিয়ে জিহ্বার যে অংশটা রয়েছে, সেই অংশটা উপরের তালুর সঙ্গে লেগে উচ্চারিত হয় এভাবে, জিম।
আপনি যদি সতর্কতার সাথে না বলেন, বাংলার মতো করে যদি বলেন, তাহলে কিন্তু হবে না। আর বাংলার মতো করে বললে জিহ্বার বরাবর মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগে না, যুক্ত হয় না। বাংলার মতো করে যদি বলা হয় তাহলে জিহ্বার মধ্যখান থেকে আরেকটু সামনের দিকে আগিয়ে যে অংশটা আছে সেটা উপরের তালুর সঙ্গে লাগে। কিন্তু জিম অক্ষরের মাখরাজ কিন্তু এমন না। জিম অক্ষরের মাখরাজটা হচ্ছে জিহ্বার বরাবর মধ্যখান, বরাবর মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগে। মধ্যখান থেকে সামনের দিকে আগিয়ে বা জিহ্বার অগ্রভাগ থেকে আরো কিছুটা পিছনের দিকে যে অংশ রয়েছে সেই অংশ উপরে তালুর সঙ্গে লাগিয়ে নয়। তাই সদা সর্বদা জিম অক্ষরটি উচ্চারণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং শক্তভাবে উচ্চারণ করতে হবে, বাংলার মতো করে নয়। তো দুইটি উচ্চারণ আমি করব, আপনারা খেয়াল করে শুনবেন। একটা হচ্ছে সঠিক আর একটা হচ্ছে বাংলার মতো করে, যেটা সঠিক নয়। প্রথমে আমি সঠিকভাবে জিম অক্ষরটি উচ্চারণ করছি, বরাবর জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে। সেটা হচ্ছে জি, 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 জি। জিহ্বার বরাবর মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে। জি, 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 জি। এটা হচ্ছে সঠিক এবং শুদ্ধ উচ্চারণ। আর একটা হচ্ছে বাংলার মতো করে জি, জি, জি। হ্যাঁ, বাংলার মতো করে জি নয়, এটা হচ্ছে জি। একটা হচ্ছে জি আর একটা হচ্ছে জি। জি এবং জি। জি সাধারণভাবে জি, এটা নয়, জি। আর একটা হচ্ছে জি। তাহলে আমি আবারও চ্যাট বক্সটা একটু খুলে দিয়ে আপনাদের কাছ থেকে একটু জেনে নিতে চাই যে এই যে আমি দুইটা উচ্চারণ করছি, একটা হচ্ছে জি বাংলার মতো করে জি, আর একটা হচ্ছে জি। একটা হচ্ছে জি আর একটা হচ্ছে জি। একটা হচ্ছে জি আর একটা হচ্ছে জি। এই যে দুইটা উচ্চারণ হচ্ছে, একটা সঠিক আর একটা সঠিক না। এই দুইটি উচ্চারণের মধ্যে পার্থক্যটা কি আপনারা ধরতে পারছেন বা বুঝতে পারছেন? এই দুইটি উচ্চারণের মধ্যে যে পার্থক্য আছে, বরাবর জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগলে কিভাবে উচ্চারণ হবে, আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে কেমন উচ্চারণ হবে, কোনটা সঠিক আর কোনটা সঠিক না, এটা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে এটা অবশ্যই আপনারা বাসায় অনুশীলন করবেন, প্র্যাকটিস করবেন, যাতে দুইটা একই রকম না হয়। একটা বাংলায় সাধারণভাবে জি বলবেন, আর একটা শক্তভাবে নিজে বলে বলেই দেখবেন যে আপনি বাংলার মতো করে যেটা বলেন এবং আরবিতে যেটা বলছেন দুইটা একসাথে হয়ে যাচ্ছে কিনা, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, দুইটার কোনো মিল আছে কিনা এবং একটা থেকে আরেকটা পৃথক হচ্ছে কিনা। এভাবে বাসায় নিজেদেরকে এটা প্র্যাকটিস করতে হবে, একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে হবে যে দুইটা একই হয়ে যাচ্ছে নাকি আরবিটা আলাদা আছে, বাংলাটা আলাদা আছে। এভাবে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে অনুশীলন করতে হবে এবং সমস্যা হলে ক্লাসের রেকর্ড গুলো এই যে থেকে যাচ্ছে এগুলো শুনবেন। ঠিক আছে, তাহলে 1 নাম্বার ঘরের শুরু থেকে সকলে খেয়াল করেন, আমি চ্যাট বক্সটা আবার অফ করে দিচ্ছি। 1 নাম্বার ঘরের শুরু থেকে সকলে খেয়াল করেন। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। শক্ত করতে গিয়ে আবার উচ্চারণ যাতে এমন না হয়ে যায় যে জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, এরকমটা যাতে আবার না হয়। মানে শেষের দিকে যাতে একটা ধাক্কা না আসে, অর্থাৎ জু বা তা, এরকম এরকম যাতে না হয়। হ্যাঁ, এটা হলে কি হবে, সবার শেষে আবার একটা হামজা যুক্ত হয়ে যাবে, হামজার উপরে সুকুন বসে যাবে, অর্থাৎ জিম জবর যা, যা যুক্ত হবে হামজার সাথে যা, এটা জিম হামজার সাথে যুক্ত হয়ে যে উচ্চারণ হয় সেটার উচ্চারণ হচ্ছে যা। আর শুধু জিম জবরের যেটা উচ্চারণ সেটা হচ্ছে যা, 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 যা। আরেকটা হচ্ছে যা, যা, এরকম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, বেশি কঠিন না করি। স্বাভাবিকভাবে বলবেন, মানে অনেক বেশি
প্রেসার দিয়ে মানে খুব দ্রুত শেষ করতে হবে এমনটাও না, মানে হরকতের উচ্চারণে টানও পড়বে না, আবার একেবারে শক্ত হয়ে যাবে এমনটাও না। আমি যেভাবে বলছি এভাবে একটু লক্ষ্য করে বলবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার ঘরের শুরু থেকে জিম জের জি, জিম জবর জা, জিম পেশ জু। উচ্চারণগুলো যাতে এমন না হয় যে জিম জের জি, জিম জবর জা, জিম পেশ জু, এভাবে হবে না, ঠিক আছে। 3 নাম্বার ঘর জিম পেশ জু, জিম জবর জা, জিম জের জি। 4 নাম্বার ঘর জিম জবর জা, জিম জবর জা, যা যা। 5 জিম জের জি, জিম জের জি, জি জি। 6 জিম পেশ জু, জিম পেশ জু, জু জু। 7 নাম্বার ঘর জিম জবর জা, বা জবর বা, জাবা। 8 জিম জবর জা, তা জবর তা, জাতা। বা জের বি, জাতাবি। 9 জিম পেশ জু, বা পেশ বু, জুবু। 10 জিম জবর জা, বা জের বি, জাবিতা জবর তা, জাবিতা। 11 সা জবর সা, জিম জবর জা, সাজা। 12 জিম জবর জা, সা জবর সা, জাসা। 13 জিম পেশ জু, সা জের সি, জুসি, তা জবর তা, জুসিতা। 14 জিম পেশ জু, বা জের বি, জুবি, তা জবর তা, জুবিতা। 15 জিম পেশ জু, জিম জের জি, জুজি। 16 জিম জবর জা, সা জের সি, জাসি। 17 জিম জবর জা, সা পেশ সু, জাসু। 18 হামজা জবর আ, জিম জবর জা, আজা। বা জবর বা, আজাবা। 19 হামজা জবর আ, জিম জের জি, আজি। বা জবর বা, আজিবা। 20 নাম্বার ঘর বা জবর বা, জিম জের জি, বাজি। জিম জবর জা, বাজি যা। 21 তা জবর তা, জিম জের জি, তাজি। হামজা জবর আ, তাজি আ। 22 হামজা জবর আ, তা জবর তা, আতা। জিম জবর জা, আতা যা। 23 হামজা জবর আ, বা জের বি, আবি। জিম জবর জা, আবি যা। 24 নাম্বার ঘর জিম জবর যা, যা যুক্ত হবে নুনের সাথে জান। জিম জের জি, জি যুক্ত হবে নুনের সাথে জিন। জিম পেশ জু, জু যুক্ত হবে নুনের সাথে জুন। জির জবর পেশ যদি 2টি হয়, কয়টি হবে নুন সাকিন? 25 জিম জের জি, জি যুক্ত হবে নুনের সাথে জিন। জিম পেশ জু, জু যুক্ত হবে নুনের সাথে জুন। জিম জবর যা, যা যুক্ত হবে নুনের সাথে জান। 26 বা জির বিসা জবর সা, বিসা। জিম জবর যা, যা যুক্ত হবে নুনের সাথে জান, বিসা জান। 27 হামজা জবর আ, তা জবর তা, আতা। জিম পেশ জু, জু যুক্ত হবে নুনের সাথে জুন, আতা জুন।
28 বাজির বি হামজাহ জবর আ বি আ জিম জের জি জি যুক্ত হবে নুনের সাথে জিন বি আ জিন 29 হামজা জবর আ আ যুক্ত হবে জিমের সাথে আজ 30 বাজির বি সা জবর সা বিসা সা যুক্ত হবে জিমের সাথে সাজে বিসাজে 31 তা পেশ তু তু যুক্ত হবে জিমের সাথে তুজে 32 তা জবর তা তা যুক্ত হবে জিমের সাথে তাজে। আচ্ছা, এই ঘরগুলো বাদ থাকবে, হ্যাঁ। 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37 এই ঘরগুলো বাদ থাকবে। এই ঘরগুলো আমরা পরবর্তীতে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি চ্যাট বক্সটা আর একবার খুলে দিচ্ছি। তাহলে আমাদের যেহেতু মোটামুটি সা এবং জিম অক্ষরটা আমরা অনুশীলন করলাম, তারপরও আমি আপনাদের কাছ থেকে একটু জেনে নিতে চাচ্ছি যে আসলে এখনই উচ্চারণ যে সবার হয়ে যাবে এটা না। আমি এটা জানতে চাই যে আপনারা সা এবং জিম এই অক্ষরগুলোর উচ্চারণ কিভাবে করতে হবে সেইটা বুঝতে পেরেছেন কিনা, এখনই আপনাদের হয়ে গিয়েছে কিনা বা এখনই হচ্ছে কিনা আমি সেটা জানতে চাচ্ছি না। এবং এই অক্ষরগুলো যে একদিনে বা একবার শুনে হয়ে যাবে, এত অল্প সময়ের মধ্যে হয়ে যাবে বিষয়টা এমন না। এটা ঠিক করতে সময় লাগবে, কিন্তু কিভাবে ঠিক করতে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে, মানে কিভাবে আপনারা একা একা অনুশীলন করে এটা ঠিক করতে পারবেন সেইটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, তাহলে এই অক্ষরগুলোর উচ্চারণ কিভাবে করতে হবে, শব্দ গঠন কিভাবে করতে হবে, মানে সব দিক মিলিয়ে এটা থেকে আপনাদের কোনো সমস্যা আছে আর? মানে উচ্চারণে যদিও সমস্যা থাকে সেটাতে সমস্যা নেই, এটা যদি আপনি বুঝতে পারেন যে কিভাবে উচ্চারণ করতে হবে সেইটা অনুশীলন করে করে আপনি ঠিক করে নিতে পারবেন। তাছাড়া আর অন্য কোনো সমস্যা আছে কিনা, যে অক্ষর চিনতে পারছি না, বুঝতে পারছি না, কিভাবে উচ্চারণ করতে হবে এটা ধরতে পারছি না, এই ধরনের সমস্যা আছে? আচ্ছা, যাই হোক। তো যাদের এখনো সমস্যা আছে তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই। যাদের কোনো সমস্যা থাকবে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে বারবার জানিয়ে দিচ্ছি, অবশ্যই আপনাদের যারা অ্যাডমিন রয়েছে, প্রতিনিধি রয়েছে তাদেরকে জানাবেন। এবং পড়া সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনাদের শিক্ষিকাদেরকে জানাবেন। তো যে কোনো সমস্যায় তাদেরকে জানাবেন। আমি আশা করি আমার একার পক্ষে আপনাদের সকলের সমস্যা হয়তো বা সেভাবে সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়, কিন্তু আপনাদের সকলের জন্য আমাদের প্রতিষ্ঠানে শত শত হাজার হাজার দায়িত্বরত স্টাফ রয়েছেন, অ্যাডমিন রয়েছেন, প্রতিনিধি রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তারা অবশ্যই অবশ্যই সবাইকে যাতে ভালো একটা দেখা যাচ্ছে কি যে সেবা দেওয়া যায়, বা সবাই যাতে দেখা যাচ্ছে কি যে পড়াগুলো ঠিক করতে পারে, সেই জন্য এত পরিমাণে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা এবং প্রতিনিধি রয়েছে। তো অবশ্যই অবশ্যই আপনাদের কোনো সমস্যা হলে তাদেরকে জানাবেন, তারাও আশা করি যে আপনাদের সহায়তা করবেন ইনশাআল্লাহ। এবং তাছাড়াও বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার যে সকল প্রতিনিধি রয়েছে তারাও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, তারাও আপনাকে অবশ্যই অবশ্যই হেল্প করবে ইনশাআল্লাহ। কিন্তু হরফ থাকলে উচ্চারণ করতে পারছি না, হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। অক্ষরের উচ্চারণ তো আসলে একদিনে ঠিক হয়ে যায় না। তো এটা প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে অনুশীলন করতে হবে। তো কখন অনুশীলন করবেন আমি জানি যে আপনারা সবাই খুব ব্যস্ত মানুষ, হ্যাঁ, সবাই কর্মজীবী, কেউ হাউস ওয়াইফ, হ্যাঁ, এখানে অধিকাংশ শিক্ষার্থী যেহেতু নারী শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, আপনাদেরও আসলে ঘরে অনেক কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে, আবার অনেক ফ্রি সময়ও থাকে। তো যাই হোক, ব্যস্ততার মধ্য দিয়েও আপনারা কিভাবে এটা প্র্যাকটিস করতে পারেন বা অনুশীলন করতে পারেন, পড়তে পারেন, সেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। যেমন মেয়েদের দৈনন্দিন যে কাজ, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, হ্যাঁ, রান্না করা। তো আপনি রান্না করছেন আর পড়ছেন, না রান্না করবেন আর পড়বেন, আপনি যখন ভাতটা চুলায় দিলেন, আপনি যখন ঘর ঝাড়ু দিচ্ছেন আপনি তখন পড়েন। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। আপনি কাজ করছেন আপনি পড়েন, আপনি ঘুমাতে গিয়েছেন আপনি পড়েন। যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, হাঁটতে চলতে উঠতে ফিরতে বসতে, যে কোনো জায়গায় আপনি কোথাও যাচ্ছেন আপনি মনে মনে পড়তে থাকেন, হ্যাঁ। আপনি ঘরের মধ্যে আছেন, এভাবে পড়তে হবে, ঠিক আছে। তো আসলে এখানে কোনো অজুহাত চলবে না, এই 3 নাম্বার হাতটা চলবে না এখানে। অজুহাত দেওয়া যাবে না। যদি ইচ্ছা থাকে তাহলে আপনার যতই ব্যস্ততা থাকুক
আপনি এখানে পড়তে পারবেন। এখানে অনেক প্রবাসীরা যুক্ত হয় এবং প্রবাসীদেরকে আমি স্পেশালি অনেক ব্যাচ পড়িয়েছি। আর প্রবাসেও তারা অনেক কষ্ট করে, প্রথমত বাহিরে গিয়ে তারা কাজ করে, তারপরে বাসায় ফিরে এসে তারা রান্না করে। এত ব্যস্ততার মধ্য দিয়েও অনেক প্রবাসী অনেক সুন্দর ভাবে বিদেশে বসে অনলাইনের মাধ্যমে অনেক প্রবাসী এখান থেকে কোরআন শিখেছে। তো সেজন্য যদি ইচ্ছা থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত থাকলে, আপনার ইচ্ছা থাকলে হয়ে যাবে। আল্লাহ তাআলাই আপনাকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তবে আপনার নিয়তটা থাকা লাগবে, আপনার নিয়ত ঠিক থাকলেই হয়ে যাবে। তো যেভাবে প্র্যাকটিস করলাম, আপনাদের ফ্রি সময় বাদে আপনাদের কর্ম ব্যস্ততার মধ্য দিয়েও আপনারা কিভাবে অনুশীলন করবেন সেটা তো বলেই দিলাম। এবং তার পাশাপাশি আপনারা যখন কাজ করছেন, ক্লাসের রেকর্ডটা চলছে, রেকর্ডটা শুনতে থাকলেন। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। থালা বাসন মাজবেন আর পড়বেন, ঘর ঝাড়ু দিবেন আর পড়বেন, ঠিক আছে, রান্না করবেন আর পড়বেন। তবে একটা সময় পড়বেন না, সেটা হচ্ছে যখন আপনারা তরকারি কাটাকাটি করবেন, তখন যদি পড়তে থাকেন দেখা যাচ্ছে তরকারি ভাই পড়ার দিকে মনোযোগ দিতে গিয়ে দেখা যাচ্ছে হাত কেটে গেল, তখন আবার সমস্যা। তো যেই সকল কাজে রিস্ক নাই, সেই সকল, যেমন ঘর ঝাড়ু দিচ্ছেন, হয়তো বা একটু ময়লা থেকে যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আহামরি সমস্যা হবে না। আচ্ছা, যাই হোক, তো এইভাবে আসলে মূল কথা হচ্ছে ইচ্ছা থাকলে হয়ে যাবে, আর ইচ্ছা না থাকলে আসলে অজুহাতের আর কোনো শেষ থাকবে না। কত মেয়ে সংসার করেও এখান দেখা যাচ্ছে কি যে হিপস করে ফেলছে। তো ইচ্ছা থাকলে হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিনে সকলেই খেয়াল করেন, স্ক্রিনে এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি, যে হরফটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে হা। হা। স্ক্রিনে সকলেই খেয়াল করেন, স্ক্রিনে এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি, যে হরফটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম কি বলেন তো? স্ক্রিনে এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি, যে হরফটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে হা। 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 এটাকে বলা হয় বড় হা, বড় হা বা লম্বা হা। আচ্ছা, প্রথমে হা অক্ষরের গঠন প্রকৃতি সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিই। হা অক্ষরের গঠন প্রকৃতি কিন্তু খুবই সহজ, বিশেষ করে যারা জিম অক্ষরটির গঠন প্রকৃতি চিনতে পারবেন বা বুঝতে পারবেন, আপনারা হা অক্ষরটির গঠন প্রকৃতিও খুব সহজভাবে, সাধারণভাবে চিনতে পারবেন, বুঝতে পারবেন। জিম, হা এবং হ, এরা হচ্ছে মোট তিন ভাই। এরা দেখতে একই রকম। জিমের নিচে একটা নোক্তা থাকে, আর হায়ের কোনো নোক্তা বা কোনো ফোঁটা থাকে না, আর খয়ের উপরে একটা নোক্তা বা ফোঁটা থাকে, কিন্তু এদের উচ্চারণ আলাদা। কিন্তু এরা দেখতে একই রকম, যমজ ভাইয়ের মতো। হুম? এরা হচ্ছে তিনজন যমজ ভাই। হায়ের উপরে বা নিচে কোনো নোক্তা বা কোনো ফোঁটা থাকবে না। জিমের নিচে থাকবে একটি নোক্তা অথবা একটি ফোঁটা, আর ক্ষয়ের উপরে থাকবে একটি নোক্তা অথবা একটি ফোঁটা। তাহলে হা অক্ষরের গঠন প্রকৃতি চিনতে বা বুঝতে আপনাদের কি খুব বেশি সমস্যা হবে বলে মনে হচ্ছে? এটার গঠন প্রকৃতি এবং প্যাটার্ন তো জিম অক্ষরের মতোই। জিম অক্ষরের নোক্তা না থাকলেই হা অক্ষরের উপরে বা নিচে, অর্থাৎ জিম অক্ষরের নোক্তা যদি না থাকে, তাহলে সে অক্ষরটির নাম হয়ে যাবে হা। তো এই অক্ষরের গঠন প্রকৃতি নিয়ে নতুন করে আলোচনা করার দরকার আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে অক্ষরটির উচ্চারণে আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। এই অক্ষরটির উচ্চারণ করার সময় আমাদেরকে গলার মধ্যখান থেকে, গলার মাঝখান থেকে একটা শো শো আওয়াজ করতে হবে। এই শো শো আওয়াজটা অনেক বেশিও হবে না, আবার অনেক কমও হবে না, করতে হবে। যেমন হা, 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 হা,
আচ্ছা, এইখানে আপনাদের একটা প্রশ্ন যে তানবিনের উচ্চারণটা আমাদের এখানে ভেঙে ভেঙে করানো হচ্ছে, অর্থাৎ বা জবর বা, বা যুক্ত হবে নুনের সাথে বান। তো এখানে ভেঙে করানোর কারণ হচ্ছে এইটা নিয়ে একদিন আলোচনা করা হয়েছিল এবং বলেও দেওয়া হয়েছিল, এটা যারা বুঝতে পারবেন না সমস্যা নেই। তো বা দুই জবর, হ্যাঁ বান হয়, কিন্তু বা দুই জবর আসলে বান কেন হয় এটা আমরা ব্যাখ্যা করেছিলাম, এবং আমরা বা জবর বা, বা কে নুনের সাথে কেন যুক্ত করি সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো যাদের এই বিষয়টা নিয়ে সমস্যা আছে, আপনারা চাইলে পূর্বের সেই ক্লাসের রেকর্ড একটু দেখতে পারেন, এবং যদি খুব বেশি ঝামেলা মনে হয় তা আপনি সরাসরি বা দুই জবর বানও বলতে পারেন। কিন্তু আসলে বা দুই জবর বান কেন হয়, বা দুই জবর বাবা হওয়ার কথা ছিল কিন্তু আমরা বা দুই জবর বান কেন বলছি, বা বা জবর বা, বা কে নুনের সাথে কেন যুক্ত করছি, ক্লাসের রেকর্ডটা দেখে আসতে পারেন। এবং এত ঝামেলা যদি আপনার ভালো না লাগে, আপনি সরাসরি বা দুই জবর বানও বলতে পারেন, অর্থাৎ আপনার বা দুই জবর বান বললেও সেটা শুদ্ধ হয়ে যাবে, অশুদ্ধ হবে না। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ভেঙে পড়ানো হয়, বা জবর বা, বা নুনের সাথে যুক্ত হয়, সেজন্যই বা দুই জবর বান হয়। তো ক্লাসের রেকর্ডটা দেখলে আশা করি যে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। ঠিক আছে, তাহলে হা অক্ষরের উচ্চারণটি সকলেই নিজ নিজ স্থান থেকে একটু করার চেষ্টা করুন। গলার মধ্যখান থেকে, গলার মাঝখান থেকে একটু শোষ আওয়াজ করে হা, 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 হা। এক নম্বর ঘরের প্রথম থেকে সকলে খেয়াল করেন। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। 2 নম্বর ঘর। হা জের হি, হা জবর হা, হা পেশ হু। 3 নম্বর ঘর। হা পেশ হু, হা জের হি, হা জবর হা। 4 নম্বর ঘর। হা জবর হা, হা জবর হা, হা হা। 5। হা জবর হা, হা জের হি, হা হি। 6। হা জবর হা, হা পেশ হু, হা হু। 7। হা জের হি, হা জের হি, হি হি। 8 নম্বর ঘর। হা পেশ হু, হা পেশ হু, হু হু। 9। বা জবর বা, হা জবর হা, বাহা। সা জবর সা, বাহাসা। 10 নম্বর ঘর। বা পেশ বু, হা জের হি, বুহি। সা জবর সা, বুহিসা। 11। হা জবর হা, তা জবর তা, হাতা। বা পেশ বু, হাতাবু। 12। তা পেশ তু, হা জবর হা, তুহা। 13। হা পেশ হু, জিম জবর জা, হুজা। বা জবর বা, হুজাবা। 14 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। সা পেশ সু, বা জের বি, সুবি। হা জবর হা, সুবিহা। 15। হামজা জবর আ, হা জের হাই, আহি। বা জবর বা, আহিবা। 16 নম্বর ঘর। বা পেশ বু, হা জের হি, বুহি।
সা জবর সা, বুহিসা। সাউন্ড শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে না? কথা বোঝা যাচ্ছে না? সাউন্ড কি স্পষ্ট বা ক্লিয়ার নয়? 17 হামজা জের ই, ই যুক্ত হবে বা এর সাথে ইব। হা জবর হা, হা যুক্ত হবে জিমের সাথে। আচ্ছা, 17 নম্বর ঘরটা বাদ থাকবে। 18 নম্বর ঘর, সা পে সু, বা জের বি, সুবি। হা জবর হা, সুবি হা। আচ্ছা, কথা কি অনেক বেশি কম শোনা যাচ্ছে? কথা তো অনেক বেশি কম শোনা যাওয়ার কথা না। ঠিক আছে, ঠিক থাকারই তো কথা। 19 নম্বর ঘর, হা পেশ হু, বা জের বি, হুবি। তা জবর তা, হুবি তা। 20 নম্বর ঘর, হা জবর হা, হা যুক্ত হবে নুনের সাথে হান। হা জের হি, হি যুক্ত হবে নুনের সাথে হিন। হা পেশ হু, হু যুক্ত হবে নুনের সাথে হুন। জের জবর পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। 21 হা জের হি, হি যুক্ত হবে নুনের সাথে হিন। হা জবর হা, হা যুক্ত হবে নুনের সাথে হান। হা পেশ হু, হু যুক্ত হবে নুনের সাথে হুন। 22 হা পেশ হু, হু যুক্ত হবে নুনের সাথে হুন। হা জের হি, হি যুক্ত হবে নুনের সাথে হিন। হা পেশ হু, হু যুক্ত হবে নুনের সাথে হুন। 23 হা জের হি, হি যুক্ত হবে নুনের সাথে হিন। হা পেশ হু, হু যুক্ত হবে নুনের সাথে হুন। জের জবর পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। 24 হামজা জের ই, বা জবর বা, ইবা। হা পেশ হু, হু যুক্ত হবে নুনের সাথে হুন, ইবাহুন। 25 হামজা জবর আ, বা জবর বা, আবা। হা জবর হা, আবাহা। 26 হামজা পেশ উ, জিম জের জি, উজি। হা পেশ হু, উজিহু। 27 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন, হামজা জবর আ, আ যুক্ত হবে হায়ের সাথে আহ। 28 হামজা জের ই, ই যুক্ত হবে হায়ের সাথে ইহ। তা জবর তা, ইহতা। 29 বা জবর বা, বা যুক্ত হবে হায়ের সাথে বাহ। বা জের বি, বাহবি। 30 হামজা পেশ উ, উ যুক্ত হবে হায়ের সাথে উহ। বা জবর বা, উহবা। 31 সা জবর সা, সা যুক্ত হবে হায়ের সাথে সাহ। বা পেশ বু, সাহবু। 32 তা জের তি, তা জবর তা, তিতা। তা যুক্ত হবে হায়ের সাথে তাহ, তিতাহ। 33 বা জবর বা, বা যুক্ত হবে হায়ের সাথে বাহ। জিম জবর যা, বাহ যা। 34 তা জবর তা, তা যুক্ত হবে হায়ের সাথে তাহ। তা জবর তা, তাহতা। 35 হামজা জবর আ, তা জবর তা, আতা। তা যুক্ত হবে হায়ের সাথে তাহ, আতাহ। 36 হামজা জবর আ, আ যুক্ত হবে হায়ের সাথে আহ। বা জবর বা, তা জবর তা, বাতা। আহবাতা। 37 বা জবর বা, বা যুক্ত হবে হায়ের সাথে বাহ। জিম জবর যা, যা যুক্ত হবে তার সাথে জাত, বাহ জাত। আচ্ছা, এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হা অক্ষর নিয়ে, তাহলে আপনারা জানাতে পারেন। অনেক আস্তে শোনা যাচ্ছে। আমার তো মনে হয় না আস্তে শোনা যায়। কথা তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আজকে হা অক্ষরই থাকবে।
যেহেতু জিম, সা, হা, জিম, হ্যাঁ, এই সকল অক্ষরগুলোর উচ্চারণ যেহেতু তুলনামূলকভাবে একটু কঠিন, চাইলে বেশি পড়া দেওয়া যায়, কিন্তু প্র্যাকটিসের একটা বিষয় থাকে এটার। হা অক্ষরের মাত্রা যদি সাধারণভাবে যেটা বললাম ওইভাবেও বলতে পারেন। হা অক্ষর গলার মধ্যখান থেকে শো শো আওয়াজ করে পড়তে হয়, এটাই মাকরাজ। আরো বেশি ফর্মালিটি মেনটেন করে বলতে চাইলে এভাবে বলতে পারেন, হলকের মধ্যখান হইতে হা অক্ষর উচ্চারিত হয়। সাধারণভাবে আপনি আপনার মতো করে যেটা সহজ ভাবে আপনার বলতে সহজ হয় সেভাবেই আপনি বলতে পারেন যে হা অক্ষর গলার মধ্যখান থেকে শো শো আওয়াজ করে বলতে হয়, এটাই সঠিক। এবং আপনি আপনার মতো করে এভাবে বললে আপনার জন্য যদি এভাবে সহজ হয় তাহলে এটাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর প্রতিষ্ঠান সম্পর্কিত এবং ক্লাস সম্পর্কিত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হুজুর, নামাজ সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে? জি না, এটা পরবর্তীতে আমাদের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, আলাদা একটা সেক্টর আছে যেটা মাসলা মাসাইল ডিপার্টমেন্ট, এটা পরবর্তীতে আপনাদের জন্য উন্মুক্ত করা হবে। সেখান থেকে আপনারা এই সকল আপনাদের যেই দৈনন্দিন জীবনে যে সকল প্রশ্নের আপনারা বা যে যে সকল সমস্যার সম্মুখীন হন সেই সকল প্রশ্নগুলো আপনারা সেই ডিপার্টমেন্টে করতে পারবেন ইনশাআল্লাহ। আমি ইন্ডিয়ান আসাম থেকে। আমি সূত্রগুলো শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না। সূত্রগুলো নাকি অক্ষরগুলো? সূত্র তো শুদ্ধ করে বলার দরকার নাই, সূত্র শুদ্ধ করে বলার কি দরকার? আপনি আপনার যেভাবে সূত্র বলবেন হয়ে যাবে, অক্ষর সঠিক এবং শুদ্ধ হবে বলাটা বেশি জরুরি। বাংলা তো বাংলা তো তাই প্রবলেম হয়, আমি কি করব? না, সূত্রতে কোনো সমস্যা নাই। আপনি আসাম থেকে, হ্যাঁ, আসামের ভাষা বাংলার সাথে মেলে না। আপনি আপনার মতো করে, আমার ভাষা যদি আপনি বুঝতে পারেন, আপনি আপনার ভাষার মতো করে ওটা আপনি করতে পারেন, সমস্যা নেই। সূরা পড়া নেওয়া হয় না কেন? সূরা পড়া নেওয়া হয় না এই কারণে যে সূরা তো আসলে আপনাদেরকে ওইভাবে পড়ানো হয়নি। সূরার মধ্যে যে সকল অক্ষরগুলো আছে এগুলো হলো আপনাদের এখনই হয়ে যাবে না। তো আগে কোরআন মানে ধরার পরে, যেমন সূরার মধ্যে হা অক্ষর থাকতে পারে, কফ অক্ষর থাকতে পারে, অনেক মাখরাজ থাকে, অনেক গুণা থাকে, এগুলো তো আপনাদের এখন সঠিক হবে না। তো সেই জন্য এখন সূরা ধরা হয় না। সূরা এমনিতেই এখন পড়িয়ে দেওয়া হয় নামাজ সঠিক এবং শুদ্ধভাবে পড়ার জন্য, এটা আপনাদের ব্যক্তিগতভাবে, এটা প্রাতিষ্ঠানিক ভাবে পড়া নেওয়া হবে না। এখন শুধু অক্ষরই পড়া নেওয়া হবে। কারণ সূরার মধ্যে অনেক কিছু থাকে, একটা সূরা যদি কেউ সঠিক এবং শুদ্ধভাবে বলতে পারে, পড়তে পারে, তাহলে সে গোটা কোরআনও পড়তে পারবে। তো সেজন্য এখন আসলে সূরাটা নেওয়া হচ্ছে না। হুজুর, আপনার সম্পর্কে কিছু বলেন। আমার সম্পর্কে একদম সাধারণ যেটা, সেটা হচ্ছে আমি বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার কোরআন শিক্ষা ডিপার্টমেন্টের প্রধান শিক্ষক হিসেবে আছে এখানে, শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ। এবং প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে আমিই ছিলাম, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসাবেও দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের শুরু থেকেই। আমাদের প্রতিষ্ঠানে কি আমরা জব করতে পারবো এখান থেকে শিখলে? হ্যাঁ, এখানে অনেক সেক্টরে দায়িত্ব পালন করার সুযোগ থাকে, এটা পরবর্তীতে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। কোনো পোস্ট বা কোনো পদ খালি হলে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় অনেক সময়, এবং অনেক সময় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ থেকেও ইয়ে করা হয়, এটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন পড়ি তখন স্থির হয়ে বসে পড়তে হবে, যদি পড়া মুখস্থ করার মতো ঢুলে ঢুলে তেলাওয়াত করি তাহলে কি সেটা নিষিদ্ধ? এমন কোনো কিছু তো আমি শুনিনি কখনো, বা আমরা তো হিফজ বিভাগে এভাবে পড়েছি। এভাবে তো সমস্যা, নিষিদ্ধ হওয়ার তো কথা না, যতটুকু জানি। ছেলেদের কোর্স আছে কি? ছেলেদের আসলে কোরআন শিক্ষা কোর্স আছে, কিন্তু ছেলে শিক্ষক এখন আমাদের বর্তমানে একটু সংকট। তো তারপরেও কিছু শিক্ষক আছেন আলহামদুলিল্লাহ। তো চাইলে একজন প্রতিনিধির সাথে যোগাযোগ করে দেখতে পারেন। না, অফলাইনে আপাতত নেই। যে লিখেছেন আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? জি, আমি মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের মোটামুটি আসলে বয়স একটু কম, কিন্তু তারপরেও মোটামুটি অনেক বছর যাবতই সাধারণ মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়ার এই কাজে
নিয়োজিত আছি অনেক বছর যাবতই, প্রায় 10-12 বছর বা তারও বেশি, প্রায় কত 2012-13 সাল, 10-12 বছর যাবত এই পেশায় নিয়োজিত আছি আলহামদুলিল্লাহ। তাছাড়া মোটামুটি জেনারেলেও পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। বা আমি কি কোনো মাদ্রাসা আছে কোনো জায়গায়? জি না, এখনো নেই, তবে হওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ। প্রতিটা ক্লাসে সূরার 1-2 আয়াত পড়লে উপকার আসবে হুজুর। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, নুন সাকিনের ব্যাপারটা এখন না, নুন সাকিনের ব্যাপারটা পরে। কোরআন কি অজু ছাড়া ধরা যায় তেলাওয়াতের জন্য? 9 বছরের বাচ্চা, না কোরআন অজু ছাড়া ধরা যাবে না। এমনি মুখে তেলাওয়াত করা যায়, কিন্তু অজু ছাড়া স্পর্শ করা যাবে না, যতটুকু জানি। বেশিরভাগ মেয়ে খুব মেসেজ লিখে পড়ে কখন? এখানে ছেলেদের জন্য তো আলাদা শিক্ষকই পড়া শোনেন, মেয়েদের জন্য আলাদা শিক্ষা। একটা এসএমএস পড়লে তো আসলে মানে মেয়েদের কোনো দৈহিক গঠন বা এগুলো তো বোঝা যায় না, তো এসএমএস এর জন্য খুব বেশি সমস্যা হবে না। হ্যাঁ, লিভ নেওয়া যাবে। আচ্ছা, একটা বিষয় আমরা একটু খেয়াল রাখবো ক্লাসে। আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে আমরা পার্সোনাল প্রশ্ন, যেমন এখানে অনেকে করছেন, এটা যে আহামরি অনেক বেশি দোষের তেমন কোনো কিছু না, তো এটা আস্তে আস্তে আপনারা সবকিছু জানতে পারবেন। তো এই মুহূর্তে আমরা পড়ার দিকে একটু বেশি ফোকাস করব, যে কোন শিক্ষিকার কোন শিক্ষকের বাসা কোথায়, সে কি করে না করে, তার বাচ্চা কাচ্চা আছে কি না আছে, এইসব পার্সোনাল দিকে আমরা না যাব। হ্যাঁ, আমরা এখন একটু পড়ার দিকে বেশি মনোনিবেশন করব, এবং আস্তে আস্তে আপনারা সবকিছু জানতে পারবেন, সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো আপাতত এ পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।